স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা কি? তিনি বললেন যে বিশৃঙ্খলার আশঙ্কায়। তো কি বিশৃঙ্খলা? দেশের ভিতরে না, সেলিব্রেশন হইতো, ইন্টারন্যাশনাল মিডিয়া জানান দিত, মুসলিমের বউ আবার রেডি ছিল, ভাবিয়ে কয় বৈশের গুস্ত খায়াম, বৈশের গুস্ত। কিন্তু সেই বৈশের গুস্ত মানে মহিষে আমাদের এলাকায় বৈশ বলে খাওয়া হইল না। এটা দিয়া হয়তো গরিব মিসকিনরা খাইতো, দেখো ট্রাম্পের খাবার খাচ্ছি। এখন এই ধরনের ঘটনা যখন একটা কুরবানি হইতো, একটা প্রোগ্রামে বক্তব্য দিতে গিয়েছেন, যখন তার নাম ঘোষণা করা হলো তখন তিনি বক্তব্য দিতে আপত্তি করলেন যে আমি বক্তব্য দিব, আপনি তো স্লোগান দিলেন না এমপির নামে, আমাকে তো শুভেচ্ছা জানালেন না। তিনি সরাসরি আপত্তি জানালেন অন ক্যামেরা। তারপরে উপস্থাপিকা অনেকটা বিব্রত হয়ে বললেন আহলান সাহলান, এমপি সাহেবকে স্বাগতম বা এরকম কিছু। ১৭ বছরের একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল, সেটা নিয়ে কোনো আলাপ নাই। পরিকল্পিতভাবে গণমাধ্যমে, টকশোতে, খবরে প্রত্যেক দিন আমাদের পত্রিকাগুলো পুরো ফ্যাসিবাদের দালালি করে যাচ্ছে। বিএনপি যেইভাবে দেদারছে আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে, কয়েকটা সাংবাদিক মিলে তারপরে এখন এরা প্রতিদিন নানান ধরনের খবর দেখবেন করে, যে খবরগুলো পড়লে অচিরেই দেখবেন বাংলাদেশের পলিটিক্যাল মানচিত্র, পলিটিক্যাল ম্যাথমেটিক্স, বাংলাদেশের ভূ রাজনীতি, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি, সবকিছু 360 ডিগ্রি ঘুরে যাবে। সরকার তো ঠিক আছে সরকারের পথে, কিন্তু বিরোধী দল স্ট্রং হইতে হবে। বিরোধী দল যদি স্ট্রং না হয়, সরকার বেপথে চইলা যাইতে পারে। বিরোধী দলের কাজ যেটা, সেটাই তো করতেছে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেসব কথাগুলো বলতেছে, এগুলো তো বিরোধী দলের কাজ। বিরোধী দল এইভাবেই কথা বলতে হবে। আগের গৃহপালিত যে বিরোধী দল ছিল, তাদের মতো বিলাইয়ের মতো ম্যাও করলে চলবে না, টাইগারের মতো গর্জন দিতে হবে। সরকারকে অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে আওয়ামী লীগ, অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে প্রশাসন, অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে মিলিটারি, আর কিছু অংশ হাইজ্যাক করে নিয়েছে আসালম। অর্থাৎ এই সরকারের হাতে আর এই সরকারটা নাই। এই সরকারের ভিতরে অনেকগুলো সরকার নানা ভাগে এই সরকারকে ভাগ করে নিয়েছে। পুলিশের 3টা গাড়ি সামনে থাকার পরে জনগণ আপনাদেরকে ভুয়া বলবে, তার মানে পুলিশের গাড়িটা যখন সামনে থেকে পিছনে যাবে, তখন পরিণত কি হবে চিন্তা করেন তো একবার। মাত্র 2-3 মাস। সুতরাং জনগণ কি চায় সেটা শুনেন। ভুয়া প্রধানমন্ত্রীকে ভুয়া স্লোগান দেওয়া যাবে, যাইতে পারতে হবে। হুমকি দিবেন, আওয়ামী লীগের মতো আপনার পতন হবে। একদম সিম্পল জিনিস। যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, মাঝে মধ্যে মনে হয় যে তিনি হয়তো প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি, কিন্তু তিনি তার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না, কিংবা করতে এক ধরনের অনীহা আমরা তার মধ্যে দেখি। আমি মনে করি তার হাতে ক্ষমতা নাই। আমি খুব চিন্তিত, খুবই চিন্তিত। যদি তার হাতে ক্ষমতা থাকে, তাহলে তিনি যখন পার্লামেন্টে আছেন, তখন তার হয়ে অন্য কথা বলে কেন? কারণ আমি তো তাকে ভোট দিয়েছি, তিনি প্রধানমন্ত্রী, তো তার হয়ে তো অন্য কথা বলে আমি মেনে নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট নিয়ে এবং বিশেষ করে বর্তমান যে ভাইরাল ইস্যুগুলো চলছে, সেই ভাইরাল টপিকগুলো নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি, যার শুরুর অংশগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওগুলো ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলছে। এই জন্য দর্শক, অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, অবশ্যই ফায়দা হবে। দর্শক চলুন ভিডিওগুলো দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। ঈদ মুবারক। সবাই আমরা আত্মীয় স্বজন নিয়ে ভালোই ঈদ কাটাইলাম, কিন্তু আমার প্রবাসী ভাই বোনেরা যারা তাদের আত্মীয় স্বজনকে বাংলাদেশে রেখে একা একা জীবন যুদ্ধে লড়াই করতেছে, সেসব লড়াইকু ভাইদের জন্য ঈদ মোবারক। সালাম ভাই আপনাদেরকে। আমার এক ভাই আছে ভাই সৌদি আরবে, তার সাথে কথা হইল, রক্তের ভাই না হইল, এই টেলিফোনে কথা বলতে বলতে আপন হয়ে গেছে। একা একা ঈদ করতেছে, নিজেই রান্না কইরা খাইতেছে। অনেক কষ্ট পাইলাম তার কথা থেকে, কারণ সে কথা বলতে বলতে একটা টাইমে কান্না কইরা ফেলছে। তার অনেক ইচ্ছা ছিল ঢাকায় আসার, আসতে পারে নাই। যাই হোক, ঈদ তো ভালোভাবেই পার করে দিলাম আমরা। আজকে ঈদগার দিকে একটু তাকাইছেন কেউ? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে নামাজ পড়ছে, আমাদের রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি যেখানে নামাজ পড়ছে, সেই জাতীয় ঈদগার দিকে কেউ দেখছেন, খেয়াল করছেন? একটা মজার ঘটনা ঘটছে। সেটা কি জানেন? জাতীয় ঈদগাহের ইমাম সাহেব, ওনার নাম আব্দুল মালিক। আমার নামের সাথে একটু মিল আছে, আব্দুল মালিক। উনি একটা বিশাল কাজ করছে ভাই। এই কাজের মাধ্যমে
একটা ব্যাপার উনি পরিষ্কার কইরা দিছে যে নামাজ পড়তে হইলে টুপি লাগবে, হ্যাঁ টুপি লাগবে। টুপি ছাড়া আমিও নামাজ পড়ি, অনেকেই আমরা নামাজ পড়ি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও টুপি ছাড়া নামাজ পড়তে গেছে, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনিও কিন্তু ওই টুপি ছাড়া ছিল। কিন্তু কি কইরা বুঝলো যে দুইটা টুপি লাগবে? আব্দুল মালেক সাহেব দুইটা টুপি নিয়ে আসছে, হ্যাঁ দুইটা টুপি নিয়ে আসছে, এবং দুইটা টুপি দুজনের মাথায় পরায় দিছে। তার মানে কি জানেন, আমার মনে হয় এর আগে উনি খেয়াল করছে। উনি তো বেগম খালেদা জিয়ার যে জানাজাটা হয়েছে আব্দুল মালেক সাহেবই পড়াইছিল। আমার মনে হয় তখন থেকে খেয়াল করছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাথায় টুপি থাকে না, যার জন্য উনি সাথে করে টুপি নিয়ে আসছিল, আর ওই টুপিটা আমাদের তারেক রহমান সাহেবের মাথায় পরায় দিছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবের এই ব্যাপারটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে। কেন ভালো লাগছে? যে উনি তো এটা সাহস করতে পারছে যে আমি প্রধানমন্ত্রীর মাথায় টুপি পরাইয়া দেবো। আমাদের আবার ওই চলতি ভাষায় টুপি পরানো কিন্তু অন্য অ্যাঙ্গেলে বলে। সেটা কি অ্যাঙ্গেল? নেগেটিভ অ্যাঙ্গেল। মজা করে অনেকেই বলে অমুকে অমুকরে টুপি পরাইয়া দিছে, এরকম কথা বলে। ওই টুপিটা কিন্তু মজার ছলে বলে। ইমাম সাহেব কিন্তু মজা করার জন্য এই টুপি পরায় নাই। উনি একটা মেসেজ দিতে চাইছে যে নামাজ পড়তে হলে টুপি লাগাইতে হবে। আর সত্যিকার অর্থে কি জানেন, নামাজ পড়তে গিয়া যদি টুপিটা লাগাই মনে হচ্ছে যে না আমি ইবাদত করতে আসছি। আর টুপি ছাড়া কি নামাজ হয় না? নিশ্চয়ই নামাজ হয়, ওই দেখতে ভালো লাগে আর কি। ওই জন্যই ওই টুপিটা পরাই দিছে। ওইখানে কিন্তু আরো কিছু উইটি ঘটনা ঘটছে। আপনারা খেয়াল করছেন, মাননীয় রাষ্ট্রপতি যখন আসলো হাত মিলাইলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখাই দিল ওই যে ওনার জন্য একটা চেয়ার রাখা আছে, মানে একটু দূরে। আবার হাত মিলাইলো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, উনি একবার না দুইবার ইশারা করে দেখাই দিছে ওই যে দূরে। মহামান্য রাষ্ট্রপতির জন্য ওই চেয়ারটা রাখা হয়েছিল প্রধানমন্ত্রী থেকে একটু দূরে। কিন্তু আমরা গত ঈদে, রোজার ঈদে কি দেখছি? প্রধানমন্ত্রীর পাশেই ছিল ওই চেয়ারটা, ওইখানেই উনি নামাজ পড়ছে, দেখছেন না ভাই? কিন্তু এবার একটু দূরে কেন? পাশে চলে এলো কে? স্বরাষ্ট্রমন্ত্রী। আরেকজন মন্ত্রী ছিল এই পাশে, ওনার জন্য কিন্তু জায়গা রাখা হয় নাই, একটু দূরে সরাইয়া দিছে। তার মানে কি জানেন, একটু একটু করে দূরে সরে যাচ্ছে। আর দেখেন এদিকে আমাদের ডক্টর ইউনূস স্যার, ভাই কি বুদ্ধিমান লোক, আগেই বুঝতে পারে সিচুয়েশন কি হবে। ধরেন উনি যদি ঢাকায় থাকতো আজকে তো এখানে নামাজ পড়তে যাইতো, কোথায় দাঁড়াইতো? নিশ্চয়ই প্রধানমন্ত্রীর পাশে, আরেক পাশে কে থাকতো? মাননীয় রাষ্ট্রপতি। তার মানে কি প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব এক ফ্রেমের মধ্যে চলে আসলো। ওই এক ফ্রেমের মধ্যে আসতে চায় নাই, যার জন্য একদিন আগেই চইলা গেছে। সবাই বলতেছে এই যাওয়াই শেষ যাওয়া, আর দেখা হবে না, আর ফিরত আসবে না। আপনারা কি মনে করেন না ওনারে দেখেন নাই? যখনই মামলার ডেট পড়তো ওই শেখ হাসিনার আমলে ডেট পড়তো যেদিনই, তার আগের দিনই উইরা চলে আসতো বাংলাদেশে। পৃথিবীর যেখানেই থাকুক না কেন, না আসলে কি হইতো? ঘোড়ার ডিম হইতো। পালিয়ে যাওয়ার মতো মানুষ তো না, পালিয়ে যাবার লোক না। আপনারা খামাখা বুঝছেন এসব কথাবার্তা বইলা, যত রকমই আপনারা ওনারে পচাইতে চান না কেন, উনি পচবে না। দেখেন নাই এই ঈদগাহ যাবার ভয়েই কিন্তু আমার মনে হয়, ব্যক্তিগত ধারণা, এই ঈদগাহতে এক ফ্রেমে যাওয়ার ভয় ফ্রান্সে চলে গেছে। বুদ্ধি খেলাইছে ভাই, বুদ্ধি খেলাইছে। এক ফ্রেমে কেন ধরা দিবে? উনি তো ওনাকে পছন্দ করে না, মাননীয় রাষ্ট্রপতিকে উনি পছন্দ করে না। রাষ্ট্রপতি নিজে বলছে না আমার 18 মাস আটকায় রাখছে, আমাকে নামাজ পড়তে যাইতে দেয় নাই। তার মানে কি এক ফ্রেমে দাঁড়াবে না বলেই ফ্রান্সে চলে গেছে, এটা আমি ধৈর্য নেবো। আর এটাই যদি সত্যি হয় তাহলে এই জুলাইয়ের সাথেই তো আছে ডক্টর ইউনূস। ভুল বললাম? নিশ্চয়ই ভুল বলি নাই। আগামীতে ভবিষ্যতে আরো প্রমাণ হবে জুলাইয়ের সাথে আছে না জুলাইয়ের সাথে বেইমানি করছে। ওই যে চুক্তিপত্র করছিল ডক্টর ইউনূস 3 দিন আগে, ওইটা নিয়ে দেখলাম ভাই মিছিল মিটিং হইতাছে। ওনাকে ঝুলাইতে হবে, ওনার বিচার করতে হবে, ওনাকে অ্যারেস্ট করতে হবে, ওনাকে ঝুলাই দিতে চায়। চিন্তা করেন, কারণ উনি এই দেশকে বিক্রি কইরা দিছে। বিক্রি করুক আর যাই করুক সবই ধীরে ধীরে প্রকাশ পাবে
কতটুক বেচলো আর কতটুক কিনলো। কিন্তু একটা জিনিস প্রমাণ হয়ে গেল, বর্তমান সরকারের সবচেয়ে ভালো সম্পর্ক আমেরিকার সাথে। দেখেন আমাদের সঙ্গে কতটা ভালো সম্পর্ক। ডোনাল্ড ট্রাম্প নামে একটা মহিষকে এই ঈদে কোরবানি করতে চাইছিল, সেটাও কোরবানি হইল না। কেন হইল না? কারণ ওনার নাম ডোনাল্ড ট্রাম্প, ওই মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প, যার জন্য ওনাকে আর কোরবানিতে আনা হইল না। সরকার নিজেই আগায় আসলো, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই আগায় গেছে এবং সরকারি টাকা ওই মহিষকে কিনা, মানে ওই ডোনাল্ড ট্রাম্পকে কিনা এখন চিড়িয়াখানার মধ্যে রাখছে সবাইকে দেখার জন্য। আর এটা সঙ্গে সঙ্গে রয়টার্সে নিউজ হয়ে গেছে, আবার রয়টার্সের ওই নিউজটা শেয়ার করতেছে পৃথিবীর সমস্ত বড় বড় চ্যানেলগুলা, সারা পৃথিবীতেই ছড়ায় গেল যে ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দেওয়া হয় নাই। তাকে সরকার, মানে বর্তমান যে সরকার আছে আমাদের তারেক রহমান সাহেবের সরকার, ওই ডোনাল্ড ট্রাম্পকে মৃত্যুর হাত থেকে বাঁচাই নিয়ে চিড়িয়াখানায় রাখছে। এখন সরকার ওইটাকে লালন পালন করবে। কিরকম একটা বার্তা চলে গেল। ব্যক্তিগতভাবে আমারও যদি জিগান, আমি বলবো ভাই এটা স্মার্টলি একটা খেলা খেলছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব। হ্যাঁ, একটা স্মার্টলি খেলা খেলছে। উনি কি বলছে? উনি বলছে যে এটা কোরবানি দিতে গেলে ওইখানে হই হুল্লা হইতে পারে, মানুষজন জমা হইতে পারে, ওইখানে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা হইতে পারে, এরকম একটা অজুহাত দেখাইছে। আরেকটা বড় অজুহাত দেখাইছে কি, এই মহিষটা হচ্ছে আলবোনা বংশের। আলবোনা নামে একটা বংশ আছে মহিষদের, উচ্চ বংশ, ওই বংশের মহিষ এটা। কিন্তু এই ব্যাপারটা তো চলতেছিল গত 1 মাস যাবৎ, গত 3 সপ্তাহ থেকে 1 মাস যাবৎ পুরা ভাইরাল হয়ে গেছিল। এর মধ্যেও কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, তখনও কিন্তু সরকারের চোখে পড়ে নাই এটা আলবেনা বংশের মহিষ, তখনও চোখে পড়ে নাই। কখন চোখে পড়ছে? ঠিক ঈদের একদিন আগে, মানে ছুরিটা যখন যাবে ওই গলার কাছে, তার আগেই মনে পড়ছে এটা আলবেনা বংশের। এই মনে পড়াটা যদি পশু সম্পদ মন্ত্রী যে আছে তার যদি মনে পড়তো, এক কথা মনে পড়ছে কার? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর। আর স্বরাষ্ট্রমন্ত্রীরে আমার মনে হয় নিশ্চয়ই আমাদের খলিলুর রহমান সাহেব অ্যাডভাইস করছে যে তাড়াতাড়ি এটা বন্ধ করেন, কারণ এইটা যদি জবাই হয়ে যায় তাহলে ওই যে পার্শ্ববর্তী দেশের থেকে সমস্ত মিডিয়া ঝাঁপায় পড়বে যে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে জবাই কইরা দিছে। হ্যাঁ, বাংলাদেশের জঙ্গানি মোল্লারা, ওনারা এইভাবেই তো নিউজটা করতো। ওই মোল্লারা ওই ডোনাল্ড ট্রাম্পকে জবাই কইরা দিছে, কোরবানি দিয়া দিছে, এরকম একটা বয়ান তৈরি করতো। আর এই বয়ানটা ওই যে ওনার মাথায় যদি যাইতো, ডোনাল্ড ট্রাম্পের মাথায়, এমনি ভাই মোটা মাথার মানুষ, গরম মাথার মানুষ, রেসলিং থেকে আইছে, মারামারি করার অভ্যাস, তার মাথার মধ্যে যদি ঢুকাই দিত, দেখেন আপনারা কিভাবে অপমান করছে, অথচ আপনার সাথে চুক্তিপত্র কইরা ওরা সরকারে আসছে। এখন এটা কোনো কাজ করলো, তখন কিন্তু একটা বিরাট ঘটনা ঘটা যাইতে পারতো। কারণ ওনার যদি মিজাজ খারাপ হয়ে যাইতো যে হ্যাঁ এত বড় স্পর্ধা, তখন তো ভাই 12টা বাজায় দিত। কারণ আমরা তো শুনতেছি ওই আমেরিকায় নাকি সরকার টরকার সব কিছু বসায়, এখানে এক আমেরিকার কথা শুনি আর না হয় ভারতের কথা শুনি। কিন্তু এটা যে আমেরিকায় বসাইছে এটা সবচেয়ে বেশি বোঝা যায় কখন জানেন? যখন আমাদের ওই যে দুদু সাহেব আইসা কথা বলে, বিএনপির বিশাল বড় নেতা দুদু সাহেব, ওই দুদু সাহেব যখন বলে, দুদু সাহেবটা তো চিনছেন, ওই যে হিসু কইরা ভাষায় দিবে, বঙ্গোপসাগরে ভাষায় নিয়ে যাবে, যে কথাটা বইলা ভাইরাল হয়েছিল, ওনার নাম দুদু সাহেব। উনি কি বলতেছে? উনি বলতেছে যে কোনো নির্বাচিত সরকার আসুক না কেন আমেরিকার সাথে সমঝোতা কইরাই তাকে চলতে হবে, ক্ষমতায় থাকতে হবে। ফটো কার্ডে আছে, আমি ফটো কার্ডটা দেখাই দেবো। মজার ব্যাপার, নির্বাচিত সরকার যেই আসুক না কেন আমেরিকার সাথে সমঝোতা কইরা চলতে হবে। আসলে উনি যেটা বলতে চাইছে এটাই বাস্তবতা, মিথ্যা কিছু বলে নাই। ওনার এই কথা থেকেই তো বোঝা যায় ডোনাল্ড ট্রাম্প ওই কোরবানি থেকে বাইচা এখন চিড়িয়াখানায় কেন আছে। উনাকে কি ফেইলা দিতে পারবেন? উনি অনেক বড় নেতা, যদিও অনেকে বলে বিএনপি ওনাকে ফেইলা দিছে। ফেইলা দিছে বলতে বোঝায় দূরে সরাইয়া রাখছে, হ্যাঁ একটু দূরে দূরে আছে, যার জন্য দেখেন না উনি এখন টক শোতে চলে আসে। এই দেশে এই টক শো থেকে এই সরকারের মধ্যে উপদেষ্টা হয়ে গেছে কেউ কেউ, অথচ দেখেন সরকার থেকে কেউ কেউ এসা এই টক শোতে এখন বাইচা আছে, নিজের কেরিয়ার বাঁচায় রাখার জন্য এই টক শো বাইচা নিছে। কিন্তু দুদু সাহেবকে এই টক শোতে আসার আগে না আমার মনে হয় ঠান্ডা কিছু খায়া আসা উচিত। হ্যাঁ, এমন কোনো মেডিসিন আছে কিনা যেটা মাথা ঠান্ডা রাখে। কারণ এর আগেও আমি টক শোতে দেখছি উনি একজন ভদ্র মহিলাকে
কি জানি বইলা লাফায় উঠা গেল এবং তাকে রাজাকার রাজাকার বললো। ওই মহিলাকে বললো আর কোনোদিন আমাকে ডাকবেন না আপনাদের টক শোতে। গরম খায়া গেল। ঠিক একই কাণ্ড আমি আরেকটা টক শোতে দেখছি, উনি যেখানেই যায় ওইখানেই খেইপা যায়। সেম কাণ্ডটা করছে কর্নেল আব্দুল বাতেনের সাথে। কর্নেল আব্দুল বাতেনকে আপনারা অনেকে চেনেন, হয়তো অনেকে চেনেন না। উনি হচ্ছে একজন শিক্ষক, আর্মিদের শিক্ষক। হ্যাঁ ভাই, কর্নেল সাহেব আর্মিদের টিচার বলতে পারেন। বিভিন্ন ক্যান্টনমেন্টে যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে ওইখানে তো শিক্ষা দেওয়া হয়, উনি হচ্ছে সে শিক্ষক। আর্মিদের ভিতরে আইন কানুন নিয়ম কানুন শিখার জন্য যে আইনের বইগুলো পড়াইতে হয়, নিয়ম কানুন পড়াইতে হয়, ওই টিচারই হচ্ছেন উনি। ওনার কথাবার্তায় আমি কখনো দেখি নাই উনি বেফাস কোনো কথা বলছে। সেদিন কেন ওনার সঙ্গে এই ব্যবহারটা হইলো, এর পিছনে কারণ কি? দুদু সাহেব কেন ওনাকে তুই তাকারি করলো এবং ধমক দিয়া কথা বললো, যা তা ব্যবহার করলো? কারণ কি? কারণ একটাই, কর্নেল আব্দুল বাতেন সাহেব যেটা বুঝাইতে চাইছিল যে এই মুহূর্তে এই দেশে ৭১ কোনো বড় সমস্যা না। এই দেশে বড় সমস্যা চাঁদাবাজি, রাহাজানি, জমি দখল, বাড়ি দখল, নিয়ম না মানা, অনিয়মের মধ্যে দেশ চলে যাইতেছে। দেশের মধ্যে অনেক প্রবলেম আছে, এগুলোই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। ৭১ কোনো বড় প্রবলেম না। কিন্তু দুদু সাহেব বারবারই একই কথা বলতেছিল, ৭১কে মাইনা নিতেই হবে। উনি কি বলছে ৭১ মানি না? উনি তো এটা বলে নাই। কিন্তু দুদু সাহেব ওই ৭১-এর বোমাই বারবার মারতেছিল, শব্দ বোমা। ৭১কে মাইনা নিতে হবে, নাইলে তোরা রাজাকার আল বদর, তোরা আমার মা বোনের ইজ্জত নিয়ে খেলেছিস ৭১ সালে। ওই কথাটা নিয়ে আসছে। তখন আব্দুল বাতেন সাহেব বলতেছে, তাহলে যে আপনারা 2বার সরকারে আসছিলেন, আপনারা বিএনপি 2বার সরকার গঠন করছিলেন, তখন কেন জামাতকে নিয়ে গঠন করছিলেন? তখন কেন বললেন না তারা দেশদ্রোহী? তখন কেন বললেন না ওরা রাজাকার আল বদর, ওরা মা বোনের ইজ্জত নিছে? তখন কেন আপনাদের মুখে এই কথাটা ছিল না? এখন কেন বলতেছেন? এখন বলার পিছনে ওই একটাই কারণ, যখন আর জামাতকে নিয়ে কোনো কিছু বলার থাকে না। কারণ জামাত নিয়ে আপনি কি বলবেন? জামাতকে দেখাইতে পারবেন ওনারা চাঁদাবাজি করছে, জামাতকে দেখাইতে পারবেন কারো বাড়ি ঘর দখল করছে, জামাতকে দেখাইতে পারবেন দেশের টাকা পয়সা নিয়ে বিদেশে ঘর বাড়ি বানাইছে। কেউ কি এসব কথা বলতে পারবেন? তো জামাতকে নিয়ে কি বলবেন? জামাতকে নিয়ে বলার জন্য ওই যে ৭১ সালে ওরা রাজাকার ছিল, ওরা আমাদের মা বোনের ইজ্জত নিয়ে চলে গেছে। ভাই, যারা নিয়েছিল তারা তো মইরা গেছে, তারাই দুনিয়াতে নাই। এবং যারা ছিল তাদেরকে তো ফাঁসিতে ঝুলাইছেন, বিচার তো করছেন, পারলে এখনো বিচার করেন যদি ক্ষমতা থাকে। সেটা তো নাই। খামাখা এইসব কথা বইলা এই যে বিভাজন করে রাখছেন, সেম বিভাজনটা করে রাখছিল শেখ হাসিনা এই দেশকে। এই বিভাজনের মধ্যে দিয়েই কিন্তু এই দেশ গেছে, যার জন্য এই দেশের কোনো উন্নতি হয় নাই। ওই মেট্রো রেল দেখবেন, ওইটা উন্নতি, হ্যাঁ দেখতে পারেন। এই ঢাকা শহরে যখন ঢুকবেন মনে হবে ভীষণ উন্নতি, কিন্তু যান না ওই গরুর হাটে যায় দেখেন, কান্না দেখেন। গরু নিয়ে আসছিল, বেচতে তো পারেই নাই, ৮,০০০ টাকা আরো দিয়া, চাঁদা দিয়া এখন দেশে যাইতে হইতেছে। কেউ কেউ ভাই ধার টার কইরা ওই বিকাশের টাকা আনতেছে। এই বিকাশ মানে ওই বিকাশ না, কিন্তু ওই যে আমাদের দেশে একজন বিকাশ নেতা আছে, উনি দিচ্ছে না, উনাদের ভাই ব্রাদারের কাছ থেকে ধার কইরা টাকা আনতেছে ২,০০০ ৩,০০০, আইনা কোনো মতো আবার দেশে ওই গরু নিয়ে চইলা যাইতেছে। খায়া পিয়া পুষতেই গ্লাস তোরা বাড়ানা, গরু বেচতে পারলো না, মাঝখান থেকে ৮ থেকে ১০,০০০ টাকা নাই। এই টাকাটা কারা নিয়ে গেল? এইটাই হচ্ছে এই দেশের বড় সমস্যা। এই সমস্যা থেকে বাইরে হওয়ার জন্যই আব্দুল বাতেন সাহেব আপনাকে বুঝাইতেছিল। আপনি আবার ওই ৭১-এর মতো মুক্তিযুদ্ধ হয়ে হামলায় পড়লেন। আসলে কি ভাই আপনি মুক্তিযোদ্ধা ছিলেন? শোনা যাচ্ছে ওই টাইমে আপনার বয়স ১৫ থেকে ১৬, এবং এমনও শুনতেছি আপনি অন্য একটা দল করতেন, যে দলটা ৭১-এ পাকিস্তানকে সাপোর্ট করছে, এরকম লেখালেখি দেখতেছি এখন ফেসবুকে। আসল সত্যটা কি সামনে আইসা বললেন। যাই হোক ভাই ব্রাদার, যে টাইটেলটা দিছি এই টাইটেলের সঙ্গে এতক্ষণ যা কথা বললাম এর কোনো সম্পর্ক নাই। আপনারা আবার ভাইবেন না যে আমি কাউকে শয়তান বলতেছি, না, নিশ্চয়ই না। কেন এই টাইটেলটা দিছি? শয়তানের উইকেট ফেলা দিছে। কেন ফেলা দিছে, কে ফেলা দিছে, এইটুক ব্যাখ্যা কইরা ভিডিওটা শেষ করুন। ওয়াসিম আকরাম, ওনাকে তো সবাই জানেন, আমার পছন্দের খেলোয়াড়, আর মানুষ হিসাবে ওয়াসিম আকরাম খুবই ভালো। আপনারা যারা জানেন তারা আমার সাথে একমত হবেন। এর মধ্যে উনি হজে গেছে, হজে যায় দেখেন কি কাণ্ডটা করছে। ঢেকি স্বর্গে গেল বারাবাদে বলে না, উনি ওই একই কাজ করছে। ওইখানে শয়তানকে ইট মারতে হয়, ঢিল ছুটতে হয়। ওইখানে উনি একটা ঢিল নিয়া, ভাই ওই যে বোলিং করে না, ওই বোলিং এর স্টাইলে শয়তানকে ঢিল মারছে, মানে শয়তানকে
আউট করার জন্য, শয়তানকে বোল্ড আউট করলো না ক্যাচ আউট করলো না শয়তানি আবার ছক্কা মাইরা দিল, কিছুই বুঝলাম না। কিন্তু উনি যে মারছে দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে। পুরা ব্যাপারটা ভাইরাল হয়ে গেছে, আমি মজা পাইছি। আমার তো মনে হয় ওয়াসিম আকরামের জীবনের সবচেয়ে বড় বোলিং, হ্যাঁ ওনার রেকর্ড হয়ে থাকবে এই বোলিংটা, এই যে শয়তানকে আউট করা। ওয়াসিম আকরামের জন্য দোয়া রইল, উনি হজে আছে, সবাই উনার জন্য দোয়া করবেন। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও দেখেছেন, ভিডিওর বিষয়ে আপনার যে কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক আবার বলছি, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকেই আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।